চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসএর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী সহ ৪ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে ওই ৪ জনকে খালাসের পাশাপাশি ১০ আসামির মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে। যে ১০ আসামির সাজা কমেছে তাদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী ও জামাত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী সহ ২ জন মারা গেছেন। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। বাকি ৭ জনের মৃত্যুদণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। গাজীপুরের টঙ্গীর ইস্তেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সরকারের নিয়ন্ত্রণে থাকবে মাঠ। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলবির অনুসারীদের কেউই মাঠে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইসলামের স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে। বুধবার তাবলিগের ২ পক্ষের হতাহতের ঘটনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আজ গভীর রাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে টঙ্গীতে ইস্তেমা মাঠ দখলকে কেন্দ্র করে চলা সংঘর্ষের ঘটনার রেশ এসে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। সেখানে মাওলানা জুবায়েরের অনুসারীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলবির অনুসারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৩। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এর কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা। এ সময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ। ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের কারণে ৫ বছর ৪ মাস তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মাইকেল চাকমা সহ শেখ হাসিনার আমলের সকল গুমের ঘটনার তদন্ত করা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত বছরের তুলনায় এই সময়ে ২৬% রেমিটেন্স বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল। আজ প্রবাসী দিবসের আলোচনায় তিনি কথা বলেন। বিদেশের দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি করা হয় উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার হয়রানি কমাতে কাজ করছে। এ সময় যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সরকারের বিভিন্ন কাজে দেশে ফেরত প্রবাসীদের কাজ করার সুযোগ দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ভোটের জন্য সবাই অপেক্ষা করছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। বিএনপির এই নেতা বলেন, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে। দোসরদের পালাতে যারা সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করতে হবে। পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা ৭ এর সাবেক এমপি সোলাইমান সেলিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিএনপি নেতা মকবুল হত্যা মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিকে চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
তাফিমুল ইসলামের মামলায় বুধবার চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনের শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আগামী শুক্রবার থেকে আইনটি কার্যকর হওয়ার কথা ছিল। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির বিধান রাখা হয়েছিল। দেশটির অধিকার কর্মীরা এর তীব্র সমালোচনা করছিলেন। নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই আইনকে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের নেপথ্যে প্রতিবেশী তুরস্কের বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে গত সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মিডল ইস্ট আই জানিয়েছে, আসাদ বিরোধী অভিযান যাদের নেতৃত্বে পরিচালিত হয়েছে সেই হায়াত তাহরির আল শাম বা HTSও তুরস্ক সমর্থিত বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। এটিকে প্রত্যক্ষ লড়াইয়ের বিকল্প উপায় হিসেবে আখ্যায়িত করেন তিনি। একটি শক্তিশালী সামরিক বাহিনী তৈরির জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে এর প্রশংসা করেন ট্রাম্প। ট্রাম্পকে বরাবরই সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির বিরোধী হিসেবে বিবেচনা করা হয়। 2018 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে দেশটি থেকে সহস্রাধিক মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। তবে দেশটিতে এখনও 900 মার্কিন সেনা রয়ে গেছে। রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিস্ফোরণে দেশটির পারমাণবিক প্রধান ইগর কিরিলোভ নিহত হয়েছেন। স্কুটারে লুকিয়ে রাখা বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়। বিস্ফোরণে তার এক সহকারীও নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে দক্ষিণ পূর্ব মস্কোর একটি ভবন থেকে বেরোনোর সময় এই ঘটনা ঘটে। আনুষ্ঠানিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইউক্রেনের নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, ইউক্রেনিয়ান সিকিউরিটি সার্ভিসের এক বিশেষ অভিযানে ইগর কিরিলোভকে হত্যা করা হয়েছে। ইউক্রেনে হামলার জন্য তাকে দেশটির বৈধ লক্ষ্যবস্তু হিসেবেও উল্লেখ করেছে সূত্রটি। অবশেষে এক দেশ এক ভোট বিল পেশ হল ভারতের সংসদে। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যে গতকাল মঙ্গলবার দুটি বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়াল। এই বিল আইনে পরিণত হলে লোকসভা ও বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় সরকারের নির্বাচনও একসঙ্গে করা যাবে। দেশটির সরকারের যুক্তি, তেমন করা গেলে নির্বাচন ঘিরে বিপুল অর্থ ব্যয় যেমন হবে না, তেমনি সর্বস্তরের উন্নয়নমূলক কাজও ব্যাহত হবে না। সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করতে চলতি সপ্তাহে থাইল্যান্ড সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে। জান্তার একজন মুখপাত্র গত সোমবার এই কথা জানিয়েছেন। এক অডিও বিবৃতিতে জান্তা মুখপাত্র জাওমিন তুন বলেন, আগামীকাল বৃহস্পতিবার মিয়ানমার ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বৈঠকে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন থান শোয়ে। এই বৈঠকে প্রতিবেশী বাংলাদেশ, ভারত, চীন ও লাওসের মন্ত্রী, উপমন্ত্রী ও কর্মকর্তারা অংশ নেবেন। জান্তা মুখপাত্র বলেন, তারা মূলত আন্তঃসীমান্ত অপরাধের মতো সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। আর্নস্টভেল গ্রাউন্ডে দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে 3 ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। 2018 সালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়। বুধবার সকালে সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম টি-20তে জেতায় এই ম্যাচে এগিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত 27 রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের পর আজ বাংলাদেশ মাঠে নেমেছিল সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করতে নেমে টাইগাররা গড়ে 129 রানের সংগ্রহ। এরপরে ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে লাল সবুজের দলের বোলাররা করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। তাসকিন আহমেদ, তানজিম সাকিবদের তোপে 42 রানে 6 উইকেট হারানো স্বাগতিকরা শেষ পর্যন্ত অল আউট হয়েছে 102 রানে। আর তাতে 27 রানের দুর্দান্ত জয়ে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। ফিফা দ্য বেস্ট জিতলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ক্যারিয়ারে প্রথমবারে
ফিফা দ্য বেস্ট জিতলেন তিনি। মঙ্গলবার রাতে কাতারের দোহায় দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 2024 সালের বিজয়ী হিসেবে ভিনিসিয়াসের নাম ঘোষণা করা হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন তিনি। মৌসুমে 24 গোল করেন, জিতেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কোপা। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করেন তিনি। সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাট্রিক করেন। ভিনির অবশ্য ব্যালন ডিওরের জয়ের বড় সম্ভাবনা ছিল, কিন্তু ইউরো জয়ী রদ্রির কাছে ওই পুরস্কার হারান তিনি। তবে 2007 সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে জিতলেন ফিফা দ্য বেস্ট।